আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি ক্রিয়েট করো ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ক্লাস নাম্বার 7। আজকের ক্লাসে আমরা শিখব টাইপ টুল। তো চলেন শুরু করা যাক। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। ওকে, তো টাইপ টুল নিলাম অ্যান্ড জাস্ট একটা ক্লিক করে দিলাম। আমার কাছে লেখার জন্য অপশন চলে আসছে। এখানে আমি কিছু একটা লিখব, ক্রিয়েট করো লিখলাম। তো ক্রিয়েট করো লিখলাম। এখন এই ফন্টটার আমি প্রথমে কালার চেঞ্জ করতে চাই। কালার চেঞ্জ করার জন্য অবশ্যই আমাকে এটাকে সিলেক্ট করতে হবে। এইভাবে জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি যদি কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করতে পারবো। এখান থেকে ডবল ক্লিক করে দিলাম, জাস্ট আমি যেই কালার দিতে চাই এখান থেকে কালার ফিক্স করে কালার দিয়ে দিলাম, কালার হয়ে গেল। আবার যদি আমি চাই যে টাইপ টুল নিয়ে এইভাবে একটা অক্ষরে কালার দিব অথবা টোটালটাকে কালার দিব, এইভাবে টান দিয়ে সিলেক্ট করা যেতে পারে। অথবা টাইপ টুল নিয়ে এখানে কার্সরটা থাকা অবস্থায় ডবল ক্লিক করলেও কিন্তু সিলেক্ট হবে। ঠিক আছে, তিনটা ক্লিক করছি, 1 2 3, তিনটা ক্লিক করছি, পরের ওয়ার্ডটাও সিলেক্ট হয়ে গেছে। দেন আবার যদি কালার চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখান থেকেও চেঞ্জ করতে পারবো, এখান থেকে আবার আমরা কালার চেঞ্জ করে দিতে পারতেছি। কালার তো চেঞ্জ হলো। এবার এই ফন্টের স্টাইলটাই চেঞ্জ করতে চাই, মানে ফন্ট এই স্টাইলে আমি ফন্টটা লিখতে চাই না, লেখাটা লিখতে চাই না, অন্য একটা স্টাইলে লিখতে চাই। সেই জন্য সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে উপরে যে ক্যারেক্টার দেখা যাচ্ছে আমাদের কন্ট্রোল বার অথবা অপশন বার যেটাকে আমরা বলি, মূলত এটাকে কন্ট্রোল বার বলে ইলাস্ট্রেটরে। তো আচ্ছা, অপশন বারই ধরে নিলাম। তো এখানে যদি ক্যারেক্টার দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আমার সামনে অনেক অপশন চলে আসতেছে। আপাতত ক্যারেক্টারের ভিতরে যাচ্ছি না, আপাতত শুধু এইখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফন্টের নেম। এই ফন্টের নেমটা কি আছে, সেই ফন্টের নেম অনুসারে ফন্টটা এখানে লেখা হয়েছে। আমি যদি অ্যারোতে ক্লিক করলে এখানে অনেকগুলি ফন্ট দেখা যাচ্ছে। আমি যেইটা খুশি সেটা এখান থেকে ক্লিক করে অ্যাপ্লাই করে দিতে পারতেছি। ফন্ট কীভাবে চেঞ্জ করতে হয় আমরা বুঝতে পারলাম। অথবা আমি যদি কোনো ফন্টের নাম জানি তখন আমি কিন্তু এখানে লিখে দিতে পারবো। আমি এখানে লিখে দিলাম রোবোটো, আর রোবোটো দিলে ওকে একটা ক্লিক করে দিলাম। রোবোটো একটা ফন্ট, এবং ফন্টের যেই স্টাইলটা এটা হচ্ছে জাস্ট ফন্ট ফ্যামিলি। এখানে ফন্ট ফ্যামিলি কোন ফন্ট থাকবে এবং তার যে স্টাইল, এখানে কিছু স্টাইল থাকে। সব ফন্টের আবার স্টাইল কিন্তু থাকে না। যেসব ফন্টের স্টাইল থাকে বিভিন্ন ধরনের, থিন, ইটালিক, রেগুলার, আপনি ইচ্ছা করলে এখান থেকে এইগুলিও চেঞ্জ করতে পারবেন। গেল, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে ফন্ট কীভাবে চেঞ্জ করা যায় এবং এটার স্টাইল কীভাবে, থিন, বোল্ড, এগুলি কীভাবে চেঞ্জ করা যায়। এরপর আবার আমরা পাশে দেখতেছি একটা নাম্বার দেওয়া রয়েছে, এটা হচ্ছে ফন্টের সাইজ। আমি এখানে ক্লিক করে ওর ফন্টের সাইজ দিতে পারবো, বাট আমরা কি করি যে এখানে ফন্টের সাইজটা লিখে দিই। এখানে ফন্টের সাইজ আমি যদি এখানে 20 দেই এবং এন্টার দিয়ে দিলাম, তো 20 সাইজের একটা ফন্ট এখানে হয়ে গেল। আবার আমি চাইলে এইভাবে সিলেক্ট করে শিফট ধরে টানলেও কিন্তু ফন্ট বড় এবং ছোট হবে। বাট সবসময় এইভাবে টেনে আমরা বড় ছোট করি না, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফন্টের কিছু মেজারমেন্ট অথবা নাম্বারিং দিয়ে দিতে হয় যে এত সাইজের ফন্ট আমি চাচ্ছি। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। দেন এবার আমরা এই ক্যারেক্টারের ভিতরে যাব। ক্যারেক্টারের ভিতরে এখান থেকে ক্লিক করলেও আমি এখানে ক্যারেক্টারের অপশন পেয়ে যাব। আবার এই সাইডে দেখা যাচ্ছে একটা এ লেখা রয়েছে প্যানেল বারে, এর উপরে ক্লিক করলেও সেম জিনিসটাই আমার সামনে আসবে। এখানে যদি না থাকে অথবা এই কন্ট্রোল বারে যদি না থাকে তখন আমরা চলে যাব উইন্ডোতে, উইন্ডো থেকে টাইপ থেকে ক্যারেক্টার। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি দিলে এই প্যানেলটা আমার সামনে অন হয়ে যাবে। অন হয়ে গেল। এইখানেও আমি অনেক কিছু পাচ্ছি। ক্যারেক্টারের ভিতরে ফন্টের নেম, এটা হচ্ছে ফন্ট নেম কি হবে, ফন্ট ফ্যামিলি কোনটা সেটা আমি এখান থেকে চুজ করতে পারবো। এখানে ওই উপরে সেম জিনিসটা আসতেছে। তারপরে আসতেছে যে ফন্টের স্টাইল কি হবে, বোল্ড, থিন, মিডিয়াম, যেটা আমি দিতে চাই দিতে পারবো। আবার আমরা এখান থেকে ফন্টের সাইজ সেট করে দিতে পারবো। এটা হচ্ছে ফন্টের সাইজ। এখানে ওই যে উপরের মতো সেম জিনিসই আছে, আমি লিখে দিতে চাইলে লিখে দিতে পারি ফন্ট সাইজ।
এর পাশে যেটা দেখতেছেন এটাকে আমি বাইরের দিকে একটু বের করে নিয়ে আসি। এরপর এখানে দেখতেছেন হচ্ছে যে কি আছে, এটা লিডিং। লিডিং জিনিসটা বোঝার জন্য আমাদের এখানে দুইটা লাইন লিখতে হবে। এখানে দুইটা লাইন ক্রিয়েট করলাম, এখানে একটু লিখে দিই। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। শুধুমাত্র এই লাইনটার ফন্টটা একটু ছোট করে দিচ্ছে। এখানে কিবোর্ডের ডাউন অ্যারো এর উপরে চাপ দিয়ে ডাউন অ্যারো দিলেও কিন্তু ফন্ট সাইজ ছোট হইতে থাকবে। দিয়ে আমি মোটামুটি এই সমান করে রেখে দিলাম। এখন আমি চাই যে এইখানে যে গ্যাপটা মাঝখানে দেখতেছেন, এই যে মাঝখানে যে গ্যাপটা, এটা কালারটা একটু ডিফারেন্ট করে দিই। মাঝখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা বাড়ুক অথবা কমুক, সেই জন্য আমাদের লিডিং ইউজ করতে হবে। লিডিং ইউজ করবো কীভাবে? ধরুন যে মাঝখানের গ্যাপ বাড়াতে চাচ্ছি, শুধুমাত্র এটাকে সিলেক্ট করলেই হবে। এখানে লিডিংয়ের ভিতরে যে আমরা জাস্ট এখান থেকে সেট করে দিব যে আমি কীরকম চাচ্ছি, কম চাচ্ছি না বেশি চাচ্ছি। অথবা যদি এর উপরে ক্লিক করে কিবোর্ড থেকে আপ অ্যারো দেন তাহলে এটা বাড়তে থাকবে গ্যাপটা, আর ডাউন অ্যারো দিলে কমতে থাকবে। ওকে, এরপরে আসতেছে হচ্ছে কার্নিং। কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স। কার্নিংটা শুধুমাত্র কাজ করবে দুইটা অক্ষরের মাঝখানে গ্যাপ তৈরি করার জন্য। সো দুইটা অক্ষরের মাঝখানে গ্যাপ তৈরি করতে গেলে দুইটা অক্ষরের মাঝখানে আমার টাইপ টুলে একটা ক্লিক করতে হবে, তাহলে এইরকম কার্সরটা নাচতে থাকবে। দেন আমি যদি এই কার্নিং বাড়িয়ে দিই উপরের দিকে, দেখেন গ্যাপ বাড়তেছে। কিবোর্ডের আপ অ্যারো দিয়ে আমি জাস্ট এখানে চেপে ধরে রাখছি, গ্যাপ বাড়তেছে। আর ডাউন অ্যারো দিলে গ্যাপ কমতে থাকবে। প্রত্যেকটা অক্ষরে আলাদা আলাদাভাবে আমরা গ্যাপ কম বেশি করতে পারবো কার্নিংয়ের। সো যারা গ্রাফিক ডিজাইন লেভেল 3 এক্সাম দিবেন তাদের এইসব জিনিসগুলি জানা খুবই দরকার, যে কার্নিং কি, লিডিং কি, ট্র্যাকিং কি, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের জানা থাকা লাগবে, কারণ ভাইভাতে এই ধরনের প্রশ্নগুলি করে। আমি এখানে 0ই করে রাখতেছি আপাতত, আমার এখানে কার্নিংয়ের কোনো প্রয়োজন নেই। এখানেও 0 করে দিচ্ছে। এরপরে হচ্ছে আমরা এখানে এটা দেখে আসছি, লিডিং দেখে আসছি। লিডিং হচ্ছে দুইটা লাইনের মাঝখানের গ্যাপ। এখানে অনেকগুলি লাইন হইতে পারতো, তো অনেকগুলি লাইন হইলে সবগুলি সিলেক্ট করে নিতাম। এভাবে সবগুলি সিলেক্ট করে নিয়ে যদি অনেক লাইন হইতো, সবগুলির মাঝখানে আমি কতটুকু করে গ্যাপ চাই এখানে আমি দিয়ে দিতে পারতাম। এবার আসতেছে হচ্ছে আমাদের ট্র্যাকিং। ট্র্যাকিংটা কী জিনিস? ট্র্যাকিং হচ্ছে প্রত্যেকটা অক্ষরের একবারে যদি আপনি সিলেক্ট করে দেন, এই প্রত্যেকটা অক্ষরের মাঝখানে আমি গ্যাপ তৈরি করতে চাচ্ছি। এখানে আপনি লিখে দিতে পারেন, অথবা আমি এখানে লিখে দিলাম 100। সো প্রত্যেকটা অক্ষরের মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এখানে ডাউন অ্যারো আপ অ্যারো দিয়েও সেমভাবে আগে যেভাবে কাজ করলাম সেভাবে করতে পারবেন। এটাকে আবার আমি 0 করে রাখতেছি, নর্মাল রাখি। এরপর আসতেছে হচ্ছে ভার্টিক্যাল স্কেল। আমি এটাকে সিলেক্ট করে নিলাম। শুধু এইভাবে সিলেক্ট করতে হবে এমন কোনো কথা নেই, আপনি চাইলে জাস্ট এখানে ক্লিক করে এইভাবে সিলেক্ট করতে পারেন। দেন আমার ভার্টিক্যাল স্কেল। ভার্টিক্যাল স্কেলটা কী জিনিস এটা দেখানোর জন্য আমি একটা সিঙ্গেল অক্ষর নিচ্ছি, ABCD যে কোনো একটা নেই। এটা নর্মালি এরকমই থাকুক, একটু বড় করে দিচ্ছি, ক্লিক। এটা এখানে এটার নর্মালি আছে 100%, যদি আমি এটার পার্সেন্টেজটা বাড়িয়ে দিই 125% অথবা 200%, এটা লম্বা হয়ে যাচ্ছে। ইচ্ছা করলে আপনি কিন্তু কিবোর্ডের ওই যে আগের মতো আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে কম বেশি করতে পারবেন, বাট এটা 100% থাকাটাই বেটার। এই সাইডেরটা হচ্ছে হরিজেন্টাল স্কেল। এটার মতোই, এটা হচ্ছে লম্বা হচ্ছে ছোট হচ্ছে, আর এটা হচ্ছে পাশাপাশি চ্যাপটা হবে। আমি বাড়িয়ে দেখাই যেরকম চ্যাপটা হচ্ছে, বাট এইটা তো আমি চাই যে 100% থাক, এখানে হাত দিতে চাই না, এটা এখানে থাকুক। দেন আমি আসি আবার এইটা। এরপর আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে সেট দ্য বেসলাইন শিফট। এটা কি জিনিস? যে আপনি চাচ্ছেন যে এই আরটা
উপরের দিকে। বেজ লাইন বলতে কি বোঝায়? বেজ লাইন বলতে হচ্ছে এই যে নিচে যে বেজ লাইন প্রত্যেকটা সমান লাইনে আসছে, এই বেজ লাইনটা এই অক্ষরের জন্য উপরের দিকে থাকবে অথবা নিচের দিকে থাকবে। তো এটাকে সিলেক্ট করলাম। এটাকে যদি আমি এবার আপ করে দিই, বাড়িয়ে দিই, দেখেন এটা উপরের দিকে সরে যাচ্ছে। তো কিবোর্ডের আপ অ্যারো দিয়েও আপনি উপরে উঠাই ফেলতে পারবেন। ওইটা কিন্তু নর্মালি টেক্সট এডিটেবলই আছে, এইভাবে আপ এবং ডাউন করতে পারবেন আলাদা আলাদা অক্ষরকে। এবার এরপরেরটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশন কি? যে টাইপ টুল এডিটেবলই থাকবে, টেক্সটটা এডিটেবলই থাকবে, এইটাকে রোটেট করবেন। এখানে যদি আপনি অ্যাঙ্গেল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাইতে চাচ্ছেন সেটা এখানে লিখেও দিতে পারেন, আবার ক্লিক করেও দিতে পারেন। দেখেন এটা ঘুরে গেছে। এখানে যে জিনিসগুলি ছিল সেটা হচ্ছে এটাই। দেন আমরা চলে যাই, এগুলিকে আবার আগের মতো পজিশনে নিয়ে চলে আসি। এখান থেকে এটা 0 করে দিচ্ছি। রোটেশন, এইটাতে আমি রোটেশন 0, কোনো রোটেশনের দরকার নেই আপাতত। ওকে, তারপর এটা সিলেক্ট করলাম, নিচের দিকে দেখাচ্ছে ক্যাপস লক, অল ক্যাপস। এখন জাস্ট এখানে ক্লিক করে দিব, সব কিছু বড় হাতের হয়ে যাবে। এটা আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে দেখছি, সেম জিনিস। তারপর এখানে দেখাচ্ছে অল ক্যাপস, যদি উঠিয়ে দিতে চাই এখানে জাস্ট ক্লিক করে উঠিয়ে দিব, অল ক্যাপস চলে যাবে। এখানে দেখাচ্ছে হচ্ছে স্মল ক্যাপস, এখানে ক্লিক করে দিলাম। স্মল ক্যাপস বলতে এখানে আবার ওই ধরনের স্মল ক্যাপস না, একটা অক্ষর বড় থাকবে, অন্যগুলি সব বড় হাতেরই হবে, বাট ওর চেয়ে একটু, মানে মেন যে আমার ফার্স্ট অক্ষরটা তার চেয়ে একটু ছোট থাকবে। এরপরে দেখাচ্ছে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট। এটা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা দেখছি অনেক সময়। আমরা এখানে এরকম লিখি, এটাকে আগে উঠিয়ে দিই, 31st নাইট, 31 ST, তাই না? ST ফার্স্ট। এখন এই STটাকে আমার উপরে উঠানোর দরকার, সেই জন্য STটাকে সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে STটা উপরে চলে গেছে, 31st। তারপরে এরপরেরটা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট, তার মানে নিচের দিকে হবে। এখানে জাস্ট আমি সিলেক্ট করে সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, দেখেন নিচের দিকে চলে আসছে। তারপরে এটা কি, এটার আগে এটা উঠাই দিয়ে আমি, এরপরটা হচ্ছে আন্ডারলাইন। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা দেখছি আন্ডারলাইন। এখানে ক্লিক করে দিলাম, এর নিচে আন্ডারলাইন ক্রিয়েট হয়ে গেল। দেন এখানে দেখাচ্ছে মাঝখানে একটা দাগ আসবে, এটা আমাদের কখনোই দরকার হয় না, লাগলে দিয়ে নিন। আন্ডারলাইন উঠিয়ে দিলাম। তো নর্মালি আমরা ক্যারেক্টারের যে টাইপ করলাম সেইগুলি তো এখানে দেখলাম, যে এখান থেকে কী কী চেঞ্জ করা যায়, ছোট বড়, প্রত্যেকটা অক্ষরের মাঝখানে গ্যাপ বাড়ানো, ট্র্যাকিং, লিডিং, দুইটা লাইনের মাঝখানে গ্যাপ বাড়ানো, এইসব জিনিসগুলি আমরা এখান থেকে করতে পারবো। দেন এগুলিকে ফেলে দিই, এইটাকে পাশে রাখতেছি। এরপরে আমরা টাইপ টুল দিয়ে একটু আগে আমরা যেটা করছিলাম, জাস্ট একটা ক্লিক করছিলাম, এবার আমরা প্যারাগ্রাফ স্টাইলে লিখব। যে আমি চাচ্ছি যে এতটুক, যে আমি একটা যেরকম ক্লিক করে টান দিচ্ছি, ক্লিক করে ছাড়িনি, টান দিয়ে আমি কতটুকু এরিয়া জুড়ে লেখাটা লিখতে চাই সেটা এভাবে টান দিলেই ওর ভিতরে লেখাটা হয়ে যাবে। এগুলি সব উঠিয়ে দিচ্ছি, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এই এরিয়ার বাইরে কিন্তু কোনো লেখা যায়নি, তাই না? অল সিলেক্ট, কন্ট্রোল A, এখানে কার্সর রেখে ক্লিক করে কন্ট্রোল A দিলেও কিন্তু অল সিলেক্ট হবে। অল সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ফন্ট সাইজ কতটুকু দেওয়া যায়, 24, এটার গ্যাপটা কমিয়ে দিই, গ্যাপ কমিয়ে দিলাম। এখন যদি আমি এখানে লেখা শুরু করি, ধরুন এখানে অনেক লিখছি, কন্ট্রোল C দিয়ে কপি, কন্ট্রোল V দিয়ে পেস্ট, আমি অনেক লেখা লিখে ফেলছি। সো এই লেখাগুলি কিন্তু এই বক্সের বাইরে যাচ্ছে না, এই বক্সের ভিতরে থেকে যাচ্ছে। আমি একটা এরিয়া সিলেক্ট করে দিলাম, সেই এরিয়ার বাইরে লেখাগুলি যাচ্ছে না। এখন কথা হচ্ছে যে এখানে একটা রেড মার্ক দেখাচ্ছে। এই রেড মার্ক যদি দেখায় কখনো, তাহলে বুঝতে হবে যে এর ভিতরে আরও লেখা আছে।
এর ভিতরে আরও লেখা আছে, নাইলে একটা ব্ল্যাঙ্ক এন্টার ওর ভিতরে দেওয়া আছে, যার ফলে এরকম রেড মার্ক দেখাচ্ছে। তো এরকম রেড মার্ক যদি দেখায় তাহলে আমরা কী করতে পারি, ফন্টস টোটাল অল সিলেক্ট করে আমরা ফন্ট সাইজটা ছোট করতে পারি 1, সব লেখা ভিতরে চলে আসছে। এবার রেড মার্ক নাই, কন্ট্রোল জেড দিয়ে আবার চলে গেলাম ওই পজিশনে। আমি চাইলে এটাকে সিলেক্ট করে এদিক থেকে টেনে এদিকে বাড়াই দিতে পারি, তাহলে লেখাটা বাইরে বের হয়ে আসছে কোন লেখাটা ছিল। অথবা আমার যদি এদিকে জায়গা থাকে তাহলে এদিকে টেনে একটু বাড়াই দিলেও লেখাটা ভিতরে চলে আসবে। তাছাড়াও যদি চাই না এখানে লেখার আর দরকার নেই, আমি এটাকে আরও ছোট করে দিই, লেখা আরও ভিতরে আসুক, তাহলে এদিকে বুঝাতে সুবিধা হবে। এরকম চাই না, আমি বাইরে আবার লিখতে চাই, ওই লেখাগুলি বাইরে আসবে। সিলেক্ট করার পরে এখানে যে রেড কালারটা আছে এর উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেখেন আমার সাথে মাউসের সাথে দেখাচ্ছে যে এখানে অনেকগুলি লেখা আছে। তো আমি আরেকটা বক্স এখান থেকে টেনে দিলাম, এটা সমানই ধরেন টেনে দিলাম মোটামুটি। তো ওই লেখাগুলি এখানে চলে আসছে। তাহলে এখন কি হবে যে এখানে যদি আপনি আরও কিছু লেখেন কোনো সমস্যা নেই, ওই প্যারাতে অটোমেটিকলি চলে যাবে। কিন্তু যদি একটা বক্সের ভিতরে ধরাইতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার ফন্ট সাইজ ছোট করতে হবে অথবা বক্স বড় করতে হবে, এইভাবে লিখতে হবে। তো এইটার সাথে লিঙ্ক, এখান থেকে এখানে লিঙ্ক হয়ে গেছে। অথবা এটা যদি আপনি ওখানে না দিয়ে এদিকে দিতেন তাও সেখানের সাথে লিঙ্ক হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারার কথা। এটাকে এবার আমি একটু বড় করে দিচ্ছি। এখন এই লেখাটা লেখার পরে দেখেন কিছু কিছু লেখার পরে একটা হাইফেন দেখা যাচ্ছে। এই হাইফেনটা কিভাবে আমরা রিমুভ করব? আমরা সব সময় তো এরকম হাইফেন চাই না, অনেক সময় প্রয়োজন হয়, আবার অনেক সময় কিন্তু আমাদের প্রয়োজন হয়। তো হাইফেনটা কিভাবে রিমুভ করব? হাইফেন রিমুভ করতে গেলে আমাদের চলে যেতে হবে প্যারাগ্রাফে। এবার দেখি যে প্যারাগ্রাফের ভিতরে কি আছে। আমি এখানে একটা হাইফেন দেখতে পারতেছি, এই হাইফেনটা আমার দরকার নাই। তো হাইফেন উঠাইতে গেলে আমাদের প্যারাগ্রাফের ভিতরে যেতে হবে। প্যারাগ্রাফের ভিতরে আবার অনেক কিছু আছে, এখানে লেখা রয়েছে প্যারাগ্রাফ। এখানে ক্লিক করলেও আমরা অনেকগুলি অপশন পাচ্ছি এবং কিছু অ্যালাইনমেন্ট এখানে শো করতেছে, তাই না? তো আমি এখান থেকে কী করবো, এটাকে সিলেক্ট করি। আমি প্যারাগ্রাফ এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে ইচ্ছা করলে ক্লিক করতে পারেন, সেম জিনিস আসবে দুই জায়গায়। এখানে ক্লিক করলাম, প্যারাগ্রাফের যেই প্যানেলটা আমার সামনে অন হয়ে গেল। এখানে না পাই ঠিক সেমভাবে উইন্ডোতে যাব, টাইপ দেন প্যারাগ্রাফ। এখানে চেকমার্ক দেওয়া আছে, তার মানে এটা অন আছে দেখে চেকমার্ক দেখাচ্ছে, নাহলে দেখাইতো না। সো এটা অন হয়ে গেছে। উপরের দিকে দেখেন, এই উপরে যা যা দেখতেছেন এগুলি সব হচ্ছে অ্যালাইনমেন্ট। এইটা যেটা এই বাম পাশে সব সমান আইকনটা দেখা যাচ্ছে এবং কিছু লেখার মতো লাইন দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে বাম দিক থেকে লেখাটা ডান দিকে আসতে থাকবে, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আমি যদি সেন্টার অ্যালাইন করি, এখানে যদি ক্লিক করি, লেখাগুলি মিডিল বরাবর চলে আসছে। এবার যদি আমি রাইট অ্যালাইন ক্লিক করি, তাহলে লেখাগুলি সব রাইট সাইড থেকে এই পাশে যাবে। এটা আমি একটু পরে দেখাচ্ছি, আবার লিখে লিখে দেখাবো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, জাস্টিফাই। জাস্টিফাই মানে চারিদিকে সমান থাকবে উইদাউট লাস্ট লাইন, একদম লাস্ট লাইনটা সমান হয়ে যাবে না। এখানে যদি জাস্ট ক্লিক করে দেখেন যে লাস্ট লাইনটা এদিকে রয়েছে, অন্য লাইনগুলি সব কিন্তু জাস্টিফাই হয়ে গেছে, সব সমান লাইনে রয়ে গেছে, কিন্তু এটা বাদে। এরপরটা যেটা আছে সেন্টার, জাস্টিফাই উইদাউট সেন্টার মানে লাস্ট লাইনটা মিডিলে চলে আসছে, অন্যান্যগুলি সব জাস্টিফাই হয়ে আছে। এটাতে যদি আমি ক্লিক করি, রাইট সাইডে অ্যালাইন হবে উইদাউট লাস্ট লাইন। এটাতে যদি ক্লিক করি, লাস্ট লাইনও জাস্টিফাই হয়ে যাবে, মানে লেখাগুলি যতই গ্যাপ গ্যাপ করে হওয়ার দরকার হয়েও সে সব দিক দুই সাইড অবশ্যই সমান রাখবে। তো এখানের প্রত্যেকটা বিষয় আমরা বুঝতে পারছি। আমি এইগুলিকে, এই উপরের অ্যালাইনগুলিকে আবার একটু লিখে লিখে দেখাবো একটু পরেই, অপেক্ষা করেন, আগে এই যেগুলি শেষ করি। আমি নর্মালি এখন লেফট অ্যালাইনে রাখতেছি। হাইফেনের কথা যেটা বলছিলাম, হাইফেন নিচের দিকে দেখেন হাইফেনেট, এটার চেকমার্ক দেওয়া আছে, তার মানে হাইফেন আছে। এটাতে চেকমার্কটা উঠিয়ে দিলেই এই হাইফেনগুলি চলে যাবে। আবার ক্লিক করলাম, এরপর এখানে দেখাচ্ছে যেগুলি, এগুলি হচ্ছে সব হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট জিনিসটা কি, যে আপনি যেখান থেকে লেখা শুরু করছেন এর সাইড থেকে কিছু গ্যাপ আপনি এদিক থেকে বাড়াইতে চান, এইটা হচ্ছে লেফট ইনডেন্ট। লেফট ইনডেন্টের এখানে যদি আপনি
কিবোর্ডের আপ অ্যারো দিতে থাকেন, দেখেন ওদিক থেকে গ্যাপ বাড়তেছে। আমি আবার 0 করে দিলাম, আগের পজিশনে চলে যাচ্ছে। এটা হচ্ছে রাইট ইনডেন্ট। এদিক থেকে যদি আপনি এটা বাড়াইতে থাকেন কিবোর্ডের আপ অ্যারো দিয়ে এখানে ক্লিক করে, তো রাইট সাইড থেকে এদিকে গ্যাপ বাড়ছে সেটা দেখা যাচ্ছে না। আমি এটার জন্য রাইট অ্যালাইন করে নিলাম, দেন রাইট ইনডেন্ট করে দিলাম, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন, নাহলে বোঝা যাচ্ছে না। ওকে, আবার এটাকে লেফট অ্যালাইন করে দিচ্ছে, এটাকে 0 রেখে দিচ্ছে। দেন পরের যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট। প্রথম লাইনটার এখানে গ্যাপ বাড়বে, অন্যগুলি যা এখানে আছে সেইখানেই থাকবে। এখানে জাস্ট ক্লিক করে কিবোর্ডের আপ অ্যারো চেপে ধরে রাখছি, প্রথম লাইনটা গ্যাপ বেড়ে গেছে। দেন এরপরে আছে প্যারাগ্রাফ, স্পেস বিফোর প্যারাগ্রাফ। স্পেস বিফোর প্যারাগ্রাফ বোঝার জন্য আমার এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ, টোটালটা 2টা প্যারাগ্রাফ করতে হবে। সেই জন্য আমি এখানে একটা ক্লিক করে এন্টার দিয়ে দিলাম, এখানে 2টা প্যারাগ্রাফ হয়ে গেছে। এবং এই ইনডেন্টের ব্যাপারটা আমি সলভ করে ফেলি। ইনডেন্টটা আপাতত এখানে কোনো লাইনে রাখতেছি না, এটা প্রথম লাইন প্রত্যেক প্যারাগ্রাফের জন্য হবে। যত প্যারাগ্রাফ, যদি এর ভিতরে অনেকগুলি প্যারাগ্রাফ থাকতো প্রত্যেক লাইনেই কিন্তু এই জিনিসটা হইতো। 0 ক্লিক করে দিলাম, আবার আগের মতো হয়ে গেছে। এরপরেরটা রয়েছে স্পেস বিফোর প্যারাগ্রাফ। এখানে টোটাল 3টা প্যারাগ্রাফ আছে। এই একটা, এখান থেকে এনটাকে বড় হাতের করে দিই যাতে বোঝা যায়। এখানে একটা, এখানে একটা, কিন্তু আমার প্রত্যেকটা প্যারাগ্রাফ মনে হচ্ছে একটা। এখানে আমি আসলে 3টা প্যারাগ্রাফ করা আছে। তো 3টা প্যারাগ্রাফ যদি আমি আলাদা আলাদাভাবে এই প্রত্যেকটার মাঝখানে গ্যাপ করতে চাই, এই প্যারাগ্রাফের মাঝখানে একটু গ্যাপ চাই, তো আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে এখানে স্পেস বিফোর প্যারাগ্রাফ এটাতে ক্লিক করে দিলাম। দেখেন উপরেরটার ওখান থেকে গ্যাপ হচ্ছে, নিচেরটা কিন্তু কোনো গ্যাপ হচ্ছে না। এইটাকে সিলেক্ট করলাম, এইটাতে যদি আমি গ্যাপ বাড়াই তাহলে দেখেন উপরেরটাতে কোনো গ্যাপ বাড়তেছে না। তো এখানে 20 দিলে, এখানেও 20 দিলে সব জায়গায় আমি সেম গ্যাপটা পাবো। এই জন্য এটা ইনডেন্টগুলি ইউজ করা হয়। ওকে, তো আমি এই জিনিসগুলি আপনারা বুঝতে পারছেন আশা করি। আমি এগুলি সব 0 করে দিচ্ছি, কারণ আমার এখান থেকে আপাতত এগুলি প্রয়োজন হবে না। দেন আমি এই যে উপরের যে লেখাগুলি এইগুলিকে বোঝাবো, সেই জন্য ফার্স্টে লেফট অ্যালাইনে রাখছি, জাস্ট ক্লিক করলাম, এখানে কিছু একটা লিখলাম। ক্রিয়েট করো। যখন লিখছি তখন কি আপনারা খেয়াল করছেন যে আমি যখন লিখছি যে এদিক থেকে এদিকে আসছে, তার মানে এটা লেফট অ্যালাইনে আছে। এবার যদি আমি এটা সেন্টার অ্যালাইন করে দিই, দেওয়ার পরে ধরেন এখানে রাখলাম, খেয়াল করবেন, সিলেক্ট করলাম, আমি লিখবো, দেখবেন যে লেখাটা 2 সাইড থেকে ছড়াবে। ক্রিয়েট করো, বুঝে গেছে? 2 সাইড থেকে ছড়াতে থাকবে। আচ্ছা, এরপরে যদি আমরা রাইট অ্যালাইন সিলেক্ট করি তাহলে লেখাটা ডান সাইড থেকে বামের দিকে আসতে থাকবে। এরপরটা অ্যাডজাস্ট এগুলি বুঝাই দিচ্ছি, এগুলি প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ হয়, এগুলি এখানে নর্মালি ইউজ হয় না সিঙ্গেল লাইনের ক্ষেত্রে। তো এগুলি প্যারাগ্রাফের ক্ষেত্রে ইউজ করে দিছি, তো সেটাকে সেখানে বুঝতেই পারছেন। আর এই 3টা জিনিস আমরা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো আমরা শিখলাম হচ্ছে নর্মালি জাস্ট ক্লিক করে টাইপ টুল দিয়ে লেখা যায়, আবার টাইপ টুল দিয়ে আমরা এইভাবে টেনেও, যেইভাবেই টানি না কেন টেনে এর ভিতরেও যে বাউন্ডিং বক্স আমি ক্রিয়েট করে ফেললাম, এর ভিতরেও আমি লিখতে পারবো। এর বাইরে যতই লেখে না কেন এর বাইরে যাবে না। বাইরে যাওয়াইতে গেলে তাহলে আপনার এখান থেকে টেনে এটাকে লম্বা করতে হবে, অথবা এদিকে লম্বা করতে হবে, অথবা ওদিকে লম্বা করতে হবে। অর ওই যে এখানে যে এক্সট্রা কিছু ইরোর যদি থেকে থাকে, এখানে ক্লিক করে বাইরে আবার বক্স ক্রিয়েট করতে হবে, তাইলে বাইরে লেখাগুলি আসবে। আচ্ছা, নর্মাল টাইপ টুল তো আমরা এখান থেকে বুঝলাম। এরপর আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলটা কি? টাইপ টুলের এই অপশনগুলি সব কিছুর জন্য একই রকম। এবার আমরা শুধু এখান থেকে এইগুলি দেখতে থাকবো। এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলটা কী হবে? নর্মালি এখানে ক্লিক করলে কিন্তু টাইপ হচ্ছে না, তো ওর একটা এরিয়া দরকার। সেটা আপনি, আমি এবার ইলিপস নিচ্ছি, ইলিপস নিলাম। এবার এরিয়া টাইপ টুল নিয়ে যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, তাও কিন্তু হচ্ছে না। ক্লিক করতে হবে এই যে এখানে, যদি আমি ক্লিক করি দেখেন এই এরিয়ার ভিতরে
আমি এখানে এবিসিডি যা কিছু লিখি না কেন, ওই সার্কেলের বাইরে কিন্তু সে আর যাওয়ার কোনো সুযোগ নাই, ও ওই সার্কেলের ভিতরেই থেকে যাবে। বুঝে গেছে? এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। তো আপনি যদি পেন টুল দিয়েও কোনো কিছু একটা শেপ ক্রিয়েট করেন, সে শেপের বাইরেও কিন্তু সে যাবে না। তো অবশ্যই শেপটা কমপ্লিট শেপ হতে হবে। কমপ্লিট শেপ বলতে যে এইরকমভাবে আপনি একটা শেপ ক্রিয়েট করছেন, এরকম একটা শেপ ক্রিয়েট করছেন, এই শেপের বাইরে এটা এই যে কমপ্লিট শেপ। ইনকমপ্লিট হলে এখানে পয়েন্টটা মিলাইতাম না। কমপ্লিট শেপের ভিতরে আপনি এরিয়া টাইপ টুল নিয়ে জাস্ট এই লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন, দেন এর বাইরে কোনো লেখা যাবে না। এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরপরে দেখা যাচ্ছে টাইপ অন এ পাথ টুল। ইম্পর্টেন্ট, খুবই দরকারি। টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলটা কি? আমি যদি পেন টুল দিয়ে একটা পাথ ক্রিয়েট করি, এইরকম একটা পাথ ক্রিয়েট করলাম, এটাকে স্ট্রোকে কনভার্ট করে দিলাম। এটা হচ্ছে একটা পাথ। এই পাথটা যেভাবে গেছে আমার লেখাটাও সেইভাবে যাবে। টাইপ অন এ পাথ টুল সিলেক্ট করলাম, জাস্ট এই লাইনের উপরে একটা ক্লিক করে দিলাম। দেখেন এই লাইন দিয়ে লেখাটা যাচ্ছে। আমি এখানে লিখলে ওই লাইন বরাবরই লেখাটা যাইতে থাকবে। টাইপ অন এ পাথ টুল দিয়ে লাস্টে আমি একটা লোগো টাইপের মতো বানিয়ে দেখাবো। সবগুলি এখান থেকে শেষ করি, তারপরে ওখানে আসতেছি। তো যদি আপনি একটা সার্কেল নেন, এরকম একটা সার্কেল, এটাকে স্টকে রাখলেন দেখার জন্য, টাইপ অন এ পাথ টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করে দিলেন, এই সার্কেলের ভিতরেই এরকম সার্কেল টাইপ লেখা হবে। ওকে, তারপরে আছে হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। ক্লিক করে দেখেন এরকম লম্বালম্বি ভার্টিক্যালি লেখা হবে। যদি দরকার হয় কখনো ইউজ করতে চাইলে করতে পারেন। অন্যান্য ফ্রন্ট সাইজ, অন্যান্য অ্যালাইনমেন্ট, ওইসবের বিষয় সব একই রকম। তারপরে আছে হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। তো একটা এরিয়া ফিক্স করে দিলেন, এরিয়া ফিক্স করে দিয়েছেন আপনি, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল নিছেন, আগের মতোই ক্লিক করবেন, এবার ভার্টিক্যালি লেখা হবে। যদি কখনো লাগে ইউজ করতে পারেন, আমার লাগে না। এরপর আসতেছে হচ্ছে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল। ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল টাইপ অন এ পাথ টুলের মতোই সেম জিনিস, এটা নতুন করে দেখাচ্ছি না। টস টাইপ টুল। টস টাইপ টুলটা কীরকম সেটা একটু দেখে আসি। এখানে একটু মজার জিনিস আছে। আমি নর্মালি টাইপ টুল দিয়ে একটা লেখা লিখলাম, লেখা আমাদের আগের থেকে লেখা আছে, এইটাকে নিয়ে আসলাম। টাচ টাইপ টুল, টস টাইপ টুল, টাচ টাইপ টুল যেটা বলেন না কেন। এখন আপনি যে কোনো একটা অক্ষরকে ক্লিক করেন, দেখেন ওই অক্ষরটা সিলেক্ট হয়ে গেছে এবং নিচের দিকে দেখাচ্ছে আপনি বড় হাতের করবেন না ছোটো হাতের করবেন, ওইটা পরের বিষয়। তো আমি চাচ্ছি যে এইটাকে ঘুরাইতে, এখান থেকে রোটেট করে ফেললাম। আমি চাচ্ছি যে এটাকে বড় করতে, এইটাকে এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসতে। টস টুল দিয়ে, টাচ টুল দিয়ে, টস অথবা টাচ যেটাই হোক না কেন, এইটা দিয়ে আমরা প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদাভাবে ধরে এটাকে এই জায়গা থেকে সরাই দিতে পারবো, এটাকে বড় করতে পারবো, এটাকে রোটেট করতে পারবো, এটাকে এদিকে দিতে পারবো, যা খুশি আমি এটাকে করতে পারবো। আপনি এইভাবে বিভিন্ন ফাঙ্কি টাইপ ডিজাইন করার জন্য, লেখার জন্য টস টাইপ টুল ইউজ করে এক একটা অক্ষর এক এক দিকে, মানে কার্টুনিস্ট একটা ভাব নিয়ে আসার জন্য ইচ্ছা করলে ইউজ করতে পারেন। ওকে, তো টাইপ টুল আমাদের মোটামুটি বোঝা শেষ। তো আমরা টাইপ টুল দিয়ে একটা প্র্যাকটিস করব টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল দিয়ে একটা লোগোর মতো ক্রিয়েট করার চেষ্টা করি। ফার্স্টে আমি একটা সার্কেল নিচ্ছি, এলিপস নিলাম, এটাকে স্টকে আপাতত রাখতেছি, ব্ল্যাক কালার থাকুক। ওকে, এই ক্রিয়েট করা পিপলসের লোগোটা আমি আপাতত এখানে কাট করে বসিয়ে দিব, আর দুই সাইড দিয়ে এদিক দিয়ে আর এদিক দিয়ে লিখব। এটাকে আমি লেয়ার থেকে একটু লকটা ছুটিয়ে দিই, এটা লক করা রয়েছে। এটা একটা এখানে থাক, এইগুলিকে, এই লেয়ারটাকে জাস্ট একটু লক করে দিচ্ছে। এখানের হোয়াইট কালারগুলি আমি হোয়াইট কালার রাখতে চাই না, এখানে হোয়াইট কালারগুলি একটু ব্ল্যাকিশ টাইপ হয়ে যাক। আমরা শিখছিলাম ম্যাজিক ওয়ান টুল,
ক্লিক করে দিলাম, সব হোয়াইট সিলেক্ট হয়ে গেছে। দেন জাস্ট আমি একটু ড্রপার দিয়ে এখান থেকে কালার দিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট চলে আসছে না, আমার গ্রেডিয়েন্ট তো দরকার নেই, আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি। ও এখানে নিয়ে আসলাম। ক্রিয়েট করো পিপলস, আমাদের যে গ্রুপের নেম সেটা দিয়ে আমি একটা লোগো টাইপ ক্রিয়েট করতে চাই, যে এখানে এটা এইভাবে কাট হয়ে থাকবে, আর এই সাইডে থাকবে লেখা ক্রিয়েট করো, আর এইখানে থাকবে আমার জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। সো আমার কি করতে হবে, যে এই পাথটাকে আমি এই ক্রিয়েট করো পিপলসটা যেহেতু এখানে থাকবে, সো এটাকে একটু লক করে দিলাম Ctrl+2 দিয়ে। দেন আমরা একটুখানি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, যেগুলি ইউজ করছি অন্য টুল ইউজ করতে পারতাম, আমি যেগুলি ইউজ করছি জাস্ট সেগুলি দিয়েই কাজ করব এখন, অন্য কোনো টুল আমি ইউজ করব না। এদিকেও কিছু টুল আছে যেটা দিয়ে আমি কাজ করতে পারি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট একটা নিব, যে আমার এখানেও তো একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আমি চাই যে এখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হোক, অ্যান্ড এইখানে একটা গ্যাপ ক্রিয়েট হোক, একটু বেশি গ্যাপ ক্রিয়েট হোক, এখান থেকে একটা, অ্যান্ড এইখান থেকে একটা গ্যাপ ক্রিয়েট হোক। দুইটা পয়েন্ট নিয়ে নিলাম, এইখানে একটা অ্যান্ড এইখানে একটা নিয়ে নেওয়ার পরে আমার যে মাঝখানের যেই অ্যাঙ্কর পয়েন্টটা সেটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এই সাইডে মিডিলে যে অ্যাঙ্কর পয়েন্টটা সেটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। তাহলে কি পাইলাম, আমি এখানে দুইটা পাত আমি পেয়ে গেছি। এই দুইটা পাতের উপরে টাইপ অন এ পাথ টুল দিয়ে আমি লিখব। ওকে, এবার নর্মালি টাইপ অন এ পাথ টুল নিলাম, এখানে জাস্ট একটা ক্লিক, আমি একটা কাজ করতেছি, এখানে সেন্টার অ্যালাইন করে দিই যাতে মাঝখান থেকে হয় লেখাটা। সেন্টার অ্যালাইন করে এখানে একটা ক্লিক করে দিলাম, থাকুক এরকম, সমস্যা নাই। আমি লিখতেছি ক্রিয়েট করো, CREATEKORO, ক্রিয়েট করো। এই ফন্টটাকে বড় করব, সিলেক্ট করলাম, এখানে যে ফন্ট সাইজ এখান থেকে কিবোর্ডের আপ অ্যারো দিয়ে বড় করে দিচ্ছি, বাট এখানে দেখা যাচ্ছে যে এদিকে সরতেছে না। এইটাকে কিভাবে সরাবো, সিলেক্ট করলাম, জাস্ট নর্মালি এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে গেল। এখানে দেখেন কতগুলি লাঠির মতো দেখাচ্ছে, এই একটা দুইটা তিনটা। এই বাম পাশের যেটা, এইটা ফিক্সড করবে যে আপনি লেখাটা সর্বোচ্চ এখান থেকে শুরু করতে পারবেন, এই দিকে নিয়ে আসছি এখান থেকে, এবং শেষ কোন পর্যন্ত যা করতে পারবেন সেইটাও এই সাইডের লাঠিটা ফিক্সড করে দিবে যে এইখানে যে শেষ করতে পারবেন। তো আমার দরকার হচ্ছে যে এই পর্যন্ত শেষ হোক, এবং এটাকে যদি আমি আরও ঘোরাইতে চাই, যে এদিক থেকে এদিকে মুভ করতে চাই, Ctrl+Z, এটা দিয়েও আমি এদিক থেকে এদিকে মুভ করতে পারবো। সো এটাকে যদি আমি এখানে ক্লোজ করে দিই, দেন আমি এটাকে এদিক থেকে এদিকে মুভ করতে পারবো। আমি চাচ্ছি যে এইখানে থাকুক, বাট আমার লেখা একটু বড় দরকার, আমি এত ছোট লেখা চাই না। আমি এটাকে আর একটু এদিকে সরিয়ে দিচ্ছি, যে এই জায়গায় হচ্ছে এর বেশি তুমি আসতে পারবে না, এখানে ফিক্স করে দিচ্ছি যে এর বেশি তুমি কিন্তু আসতে পারবে না। তো ক্রিয়েট করো যে ফন্টটা, সেই ফন্টটা আপাতত আমি দিয়ে দিচ্ছি, এখানে নেক্সা ফন্ট ইউজ করছি, NEXA, নেক্সা বোল্ড ইউজ করলাম। এবার আমি চাচ্ছি যে এখানে লেখাগুলি আর একটু বড় হোক, এবং প্রত্যেকটা লেখার মাঝখানে গ্যাপ তৈরি হোক। তাই লেখার প্রত্যেকটা অক্ষরের মাঝখানে যদি গ্যাপ তৈরি হয়, তাহলে আমরা কোথায় যাব, ক্যারেক্টারে, ক্যারেক্টার থেকে আমরা কোথায় যাব, ট্র্যাকিংটা যদি আমি বাড়িয়ে দিই, তো দুই সাইড থেকে গ্যাপটা বাড়তেছে, এবং আমরা চাইলে এটার ফন্ট সাইজ এখান থেকে বড় করতে পারি। আমি এতটুকু পর্যন্ত রাখলাম। ওকে, ক্রিয়েট করো, কালারটা চেঞ্জ করে দিই, ক্রিয়েট করো, ক্রিয়েট সিলেক্ট করলাম, ক্রিয়েটটাকে আমি এরকম কালার আপাতত রাখলাম, একটু গ্রে গ্রে, আর একটু ডার্ক বাড়িয়ে দিই, আর টাইপ টুল নিয়ে করো, এটাকে সিলেক্ট করে এই গ্রিন কালারটাই ইউজ করলাম। তো ক্রিয়েট করো, দেন এখানে হবে জাস্ট স্টার্ট ক্রিয়েটিং, টাইপ অন এ পাথ টুল, ক্লিক, লেখার ফন্ট সাইজ ছোট করতে হবে, ছোট করে দিলাম। এখানে লিখে ফেলি আগে JUST,
ওখানে লেখা হচ্ছে। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল এ, ফন্ট সাইজ 12 দিয়ে রাখলাম আপাতত। ওকে, লেখা শুরু করে দিই। এখানে সিলেক্ট করলাম, জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। এগুলি সব বড় হাতের আছে, আমি আপাতত কোনোটাই বড় হাতে লিখবো না। আমরা ওখানে যেটা শিখছি অল ক্যাপস, ওইটা ক্লিক করব, যে ইউএসটি স্টার্ট, এসটিআরটি জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। দেখেন লেখাটা কিন্তু হারাই গেছে, লেখা তো এখানে নাই। আমরা কি শিখছিলাম, যে সিলেক্ট করে যদি এই এরিয়াটাকে আমি বাড়িয়ে দিই তাহলে আমি পুরো লেখাটা পেয়ে যাচ্ছি। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। এখন আমি এগুলি চাই যে সব বড় হাতের হোক। সিলেক্ট, এখান থেকে অল ক্যাপস, সব বড় হাতের হয়ে গেছে। আমি চাচ্ছি লেখাগুলির গ্যাপটাও বাড়তে থাকুক। এখন এখানে একটা ঝামেলা আছে, জাস্ট স্টার্ট ক্রিয়েটিং কিন্তু উল্টা হয়ে গেছে, আমার লেখাটা এদিক থেকে আসার দরকার। তো আমরা সেটাকেই সলভ করব একটু পরেই, ওয়েট। এটার আমি ফন্ট সাইজ আরেকটু বাড়িয়ে দিচ্ছি এবং গ্যাপটাও, এইটার ক্ষেত্রে গ্যাপটাও আরেকটু বাড়িয়ে দিচ্ছি। এটাকে আরেকটু সরিয়ে দিয়ে এদিকে। ওকে ফাইন, জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। এখন যেটা হয়েছে, এই লেখাটা উল্টা দিক থেকে আসছে। আমি যদি এদিক থেকে পড়ি, এটাও তো এদিক থেকে পড়ার দরকার, জাস্ট স্টার্ট ক্রিয়েটিং, তাই না? এই লেখাকে সোজা করার জন্য দুইটা সিস্টেম আছে। এক হচ্ছে এখানে যে লাঠিটা দেখতেছেন, এটাকে জাস্ট ভিতরের দিকে ঢুকাই দিবেন, লেখা সোজা হয়ে গেছে। আরেকটা হচ্ছে এরকম থাকলো, ক্লিক, টাইপ, টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ অপশনস, এখান থেকে জাস্ট এটাকে ফ্লিপ করে দিবেন, দেন ওকে। এবার এটাকে যে লক করছিলাম একটু ছুটিয়ে দিই, কন্ট্রোল অল্ট 2 ছুটিয়ে দিয়ে আমি এটাকে একটু এদিকে মুভ করে দিচ্ছি, অ্যান্ড আর একটু বড় করে দিচ্ছি। এটাকে রেডি করে ফেললাম। এটা একটা লোগো টাইপ ক্রিয়েট হয়ে গেল। আমি চাইলে এখানে আরও কিছু লাইন টাইন এইসব হ্যান ত্যান এগুলি দিতে পারতাম। টোটালটাকে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি গ্রুপ। আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাই, এবার একটা শেপ নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল টুল, স্কোয়ার ড্র করতেছি এরকম একটা, এটাকে মিডিলে রাখতেছি, এটাকে এক ধাপ পিছনে দিয়ে দিলাম। এটার কালারটা আমি একটু লাইট কালার রাখবো, এরকম একটা লাইট কালার, ডান। টোটালটাকে আমি মোটামুটি একটা মিডিলে রাখতেছি। অ্যালাইন আমরা শিখব, শেপ টেক্সট কীভাবে অ্যালাইন করতে হয় শেপের মাঝখানে, সেটা আমরা শিখবো। আপাতত এখানে একটা ডার্ক কালার দিয়ে দিই, কারণ আমি এই কালারটাকে চেঞ্জ করে দিব একটু পরে। ডার্ক কালার থাকলে বেটার দেখা যাবে। এখানে আমি ব্যাকগ্রাউন্ডে ডার্ক কালার দিয়ে দিলাম। আমি ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করলাম, এটাকে ক্লিক করে দিলাম, সবগুলি এটার সাথে সিলেক্ট হয়ে গেছে। হোয়াইট সিলেক্ট, আনগ্রুপ করে দিচ্ছি। এটাকে সিলেক্ট করে জাস্ট ড্রপার দিয়ে দিলাম, এবং এখানে টাইপ টুলটা নিয়ে এটাকে সিলেক্ট করে ড্রপার দিয়ে হোয়াইট কালার দিয়ে দিলাম। তো হয়ে গেল আজকে আমাদের টাইপ টুলের ক্লাস। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আপনারা এই ধরনের সার্কেল লোগো লিখে গুগলে সার্চ দিলে বিভিন্ন ধরনের সার্কেল টাইপ লোগো পাবেন, সেগুলি প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় প্র্যাকটিস করতে, যে আমাকে জানাবেন, গ্রুপে জয়েন করবেন। আর দয়া করে গ্রুপে জয়েন করার সময় সবগুলি অ্যান্সার সঠিক দিবেন। যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব নাও করেন তাহলে ওখানে নই দিয়েন, ইয়েস দিয়েন না, কারণ আমি কিন্তু চেক করে তারপরে অ্যাপ্রুভ করি। টাইপ টুল প্র্যাকটিস করবেন বেশি বেশি। আর যদি ক্লাস ভালো লাগে, আজকের ভিডিও ভালো লাগে, তাহলে একটা লাইক, কমেন্টস, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমাদের টাইপ টুলের ক্লাস শেষ। আরও কিছু জিনিস কাজ করতে করতে হয়তো আসতে পারে, অবশ্যই সেগুলি আমি দেখাবো। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আর ক্লাস বুঝতে না পারলে, কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো ভিডিওতে।